আচ্ছা, তাহলে এইটার মানে আর কি, মানে প্রথমে বেশ কিছু বেসিক জিনিস বলে নিতে হবে, যেগুলো তোমরা আর কি অলরেডি জানো, বাট সেইগুলোই আর একবার একটু রিক্যাপচুলেট করে নিয়ে, তো সেইগুলো থেকে আস্তে আস্তে দেখা যে পিওর সাবস্টেন্সের জন্য কোন একটা পার্টিকুলার প্রপার্টি, সে গিভস ফ্রি এনার্জি কি হয়, সেটা সলিউশনের জন্য কি হয়, সেখান থেকে যদি কোনো একটা স্ট্রং মানে আয়নিক ইকুইলিব্রিয়াম মানে কি, মানে যেখানে আয়ন আয়ন ইন্টারাকশন আছে, বা আয়নের মধ্যে আয়ন আয়ন ইন্টারাকশন যেখানে আছে, সেরকম কোন একটা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে যে ইকুইলিব্রিয়াম, সেটাই আমরা পড়বো। তো তো প্রথমে তো সেই জন্য প্রথমে পিওর মানে পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে কিছু পার্টিকুলার প্রপার্টি কি হয়, এবং সেখান থেকে সলিউশনের জন্য কি হয়, এবার সলিউশনটা যদি আইডিয়াল হয় তাহলে কি হয়, সলিউশনটা যদি নন আইডিয়াল হয় তাহলে কি হয়, এগুলো মোটামুটি, এবং কোন পার্টিকুলার প্রপার্টি সেটা বেশিরভাগ ক্ষেত্রে গিভস ফ্রি এনার্জি, বা পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, বা পার্শিয়াল গিভস ফ্রি এনার্জি। এবার পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি বা পার্শিয়াল গিভস ফ্রি, মানে বেসিক্যালি মোলার গিভস ফ্রি এনার্জি বা পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, এটা মানে কেমিক্যাল পোটেনশিয়াল। তার মানে কেমিক্যাল পোটেনশিয়ালটাই হবে সেই প্রপার্টি, যেটা বুঝতে হবে। এবং এইগুলো মোটামুটি জানো যে পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে কি হয়, সলিউশনের জন্য কি হয়, সলিউশন আইডিয়াল হলে কি হয়, আইডিয়াল হলে কি হয়। কিন্তু যেটা বলা হয়নি এর আগে, সেটা হচ্ছে যদি স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন হয়, কারণ আয়নিক ইকুইলিব্রিয়াম মানে যেহেতু আয়ন আয়ন ইন্টারাকশন, তাহলে যদি স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন হয় তাহলে কেমন হবে, তো সেইগুলোই আজকে পড়তে হবে। তাহলে দেখা যাক যে ছোট ছোট জিনিস যেগুলো অলরেডি জানো সেইগুলো দিয়ে শুরু করে আস্তে আস্তে কতটা আজকে অজানা জিনিস জানতে পারো, দেখা যাক। আচ্ছা, তাহলে কি বললাম, যে তাহলে একটু ছোট ছোট করে পয়েন্ট পয়েন্ট করে রিক্যাপচুলেট করে নেওয়া যাক, যে তাহলে আমাদের প্রথম প্রপার্টি হচ্ছে গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জি, এটাকে কি দিয়ে দেখাই, এটাকে লেখা হয় হচ্ছে জি দিয়ে লেখা হয়। আচ্ছা, এবার পিওর সাবস্টেন্সের জন্য এটা কি হয়, for a pure substance gives free energy per mole, সেটাকে বলা হয় মিউ ইকুয়ালস টু জি বাই এন, ইকুয়ালস টু, এটাকেই আবার লেখা যায় ডেল জি ডেল এন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এইটা। এবং এইটাকে বলা হয়, তখন এটাকে একটা নাম দেওয়া হয়, যেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। কেমিক্যাল পোটেনশিয়াল এইটা, এটাই ফর সলিউশনের জন্য কি হবে, ফর এ সলিউশন এটাই ফর এ সলিউশনের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল or partial molar Gibbs free energy is mu I হয়ে যাবে, কারণ সলিউশনে মানে অনেক রকম সাবস্টেন্স আছে, তার মধ্যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স, ith সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই, সেটাকে আমরা লিখতে পারি এইভাবে ডেল জি ডেল এন আই at constant temperature pressure, আর এন জে জে নট ইকুয়ালস টু আই, এটা এইভাবে লিখি। হ্যাঁ, এটা। আচ্ছা, আর একটা কি, এই যে এই কেমিক্যাল পোটেনশিয়াল is an intensive property,
ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, তাহলে এটা এবার in a solution chemical potential of a particular component can be written as mu I equals to mu I 0 প্লাস RT ln AI, এইভাবে লেখা যায়। যেখানে কি কি জানি আমরা যে মিউ আই ইকুয়ালস টু মিউ আই 0 প্লাস RT ln AI, যেখানে মিউ আই 0টা স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, এআইটা হচ্ছে, এটা এআই হতে পারে, এটা প্রেসার হতে পারে, মানে আমি ইন জেনারেল অ্যাক্টিভিটি টার্মসে লিখলাম। এবার এটা আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশন তার উপর ডিপেন্ড করে এই অ্যাক্টিভিটিটা চেঞ্জ হবে, কনসেন্ট্রেশন দিয়ে লিখবো নাকি প্রেসার দিয়ে লিখবো, সেটা বিভিন্ন কিছু হতে পারে। বাট ইন জেনারেল এই রিলেশনটা আমরা এর আগে দেখে এসেছি, সেই যখন 3টে কনভেনশন বলেছিলাম, সেই কনভেনশনের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে ইন জেনারেল কোন একটা সলিউশনের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল অফ আইথ কম্পোনেন্টকে এইভাবে লেখা যায়, যেখানে মিউ আই জিরোটা হচ্ছে where mu I0 is the chemical potential at standard state which is a function of টেম্পারেচার অনলি, এটা। আচ্ছা, মিউ আইটা কি? মিউ আইটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ ith component in the solution which is a function of temperature and AI। কারণ কি? কারণ যখন আমরা প্রেসার দিয়ে লিখেছিলাম তখন টেম্পারেচার এন্ড প্রেসার, আমি তো এখানে ইন জেনারেল অ্যাক্টিভিটি দিয়ে লিখেছি, তাহলে এটা এ টেম্পারেচার এন্ড অ্যাক্টিভিটির ফাংশন। আর তারপরে এআইটা কি? AI is the activity of ith component। এটা যেখানে আমরা এআইটাকে কি লিখতে পারি? which is again এআইটা কি? AI equals to gamma I into CI by C0, এটা লিখতে পারি। AI এর ডেফিনেশন হচ্ছে আবার এইটা, মানে অ্যাক্টিভিটি হচ্ছে বেসিক্যালি গামা আই ইন্টু কনসেন্ট্রেশন, অ্যাক্টিভিটি হচ্ছে বেসিক্যালি গামা আই ইন্টু কনসেন্ট্রেশন, মানে গামা ইন্টু মানে বেসিক্যালি গামা ইন্টু সি অ্যাক্টিভিটিটা, বা গামা ইন্টু এম, এইভাবেও লিখতে পারি। এইবার অ্যাক্টিভিটি হচ্ছে একটা ইউনিটলেস কোয়ান্টিটি, সেই জন্য এটাকে ইউনিটলেস করার জন্য সিআইটাকে একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করে দেওয়া হয়, যার ভ্যালুটা হচ্ছে জাস্ট 1 মোল পার লিটার, এগুলো সব তোমরা জানো। আর এই গামাটা কি বা গামা আইটা কি? এটা হচ্ছে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট। বেসিক্যালি এই গামা আইটা হচ্ছে মানে কোন একটা সলিউশনের জন্য মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, যে সলিউশনটা আইডিয়ালিটি থেকে কতটা মেজার করেছে সেটা গামার ভ্যালু থেকে বোঝা যায়। মানে গামাটা যদি 1 হয় তাহলে
অ্যাক্টিভিটি ইকুয়ালস টু সি, মানে অ্যাক্টিভিটি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন, এআই ইকুয়ালস টু সিআই, তাহলে সেটা আইডিয়াল সলিউশন। আর গামাটা একের থেকে যত কম হবে, মানে গামাটাকে 0 থেকে বেশি হতে হবে, একের থেকে, মানে 0 থেকে 1-এর মধ্যে গামার ভ্যালুটা হবে, 1 হলে তাহলে তো সেটা আইডিয়াল সলিউশন। তাহলে অ্যাক্টিভিটি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন লিখে দেওয়া যাবে ফর আইডিয়াল আর আইডিয়ালি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে, মানে আইডিয়ালি ভেরি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে। আর যত 1-এর থেকে কম হবে তার মানে সলিউশনটা তত বেশি নন আইডিয়াল, সলিউশনটা তত বেশি আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করেছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে where gamma I is the activity coefficient of the ith component, Ci is the concentration of ith component in মোল পার লিটার। আর এইটাকে ইউনিটলেস করার জন্য C0 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যার ভ্যালু হচ্ছে 1 মোল পার লিটার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কি বললাম, যে for ideal solution or ideally dilute solution, a gamma I equals to 1, in that case AI equals to CI by C0, এইটা তার মানে activity and activity coefficients both are unitless quantity। ঠিক আছে, এইগুলো তোমরা জানো। আচ্ছা, এইবার কথাটা হলো যে ঠিক আছে, এগুলো তো হলো, মানে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এই ব্যাপারটা হলো, কিন্তু বাস্তবে যেমন গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, যে বাস্তবে মোস্ট অফ দ্য গ্যাস আর নন আইডিয়াল, আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না, তেমন সলিউশনের ক্ষেত্রেও সলিউশনস আর ইন জেনারেল নন আইডিয়াল। তাহলে যদি নন আইডিয়াল সলিউশন যদি হয়, তাহলে ব্যাপারগুলো এত ইজি থাকে না, মানে এত ইজি হবে না যে এই অ্যাক্টিভিটির জায়গায় কনসেন্ট্রেশন দিয়ে লেখা, বা কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ওই আগের মতো অত ইজিলি লেখা, এটা ইজি এতটা হবে না। ওটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে মিউ আই ইকুয়ালস টু মিউ আই 0 প্লাস RTln AI এটা লিখতে পারছি, বাট নন আইডিয়াল হলে এত ইজিলি পাওয়া যাবে না। কিন্তু বাস্তবে বেশিরভাগ সলিউশনই নন আইডিয়াল। তাহলে নন আইডিয়াল সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়াল সেই আমরা কিভাবে যেন বার করেছিলাম, যে সেই নন আইডিয়াল মানে সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়ালস টু RTln প্লাস আরেকটা টার্ম ছিল, সেই টার্মটা বেসিক্যালি এক্সপেরিমেন্টালি আর কি ডিটারমাইন করা হয়, ব্যাপারগুলো ছিল। তাহলে সেইগুলো একটু বুঝে নিতে হবে এখন, যে তাহলে কি মানে তাহলে কি বলছি, যে এবার সলিউশনস আর ইন জেনারেল নন আইডিয়াল। এবার ব্যাপারটা হচ্ছে, মানে এবার নন আইডিয়াল সলিউশন কাকে বলে আর আইডিয়াল সলিউশন কাকে বলে। আইডিয়াল সলিউশন হচ্ছে যদি ধরো যদি এ আর বি এই দুটো মিলে যদি সলিউশন তৈরি হয়, তাহলে যদি এ বি বি আর এ বি ইন্টারাকশন যদি সেম হয়, তাহলে সেটাকে আইডিয়াল সলিউশন বলে। যেমন হচ্ছে তোমার ধরো বেনজিন আর টলুইন, বেনজিন আর টলুইনকে এতটাই একই রকম, অনেকটাই তো একই রকম দেখতে, তাহলে বেনজিনের পাশে টলুইন আছে না টলুইনের পাশে বেনজিন আছে না বেনজিনের পাশে বেনজিন আছে না টলুইনের পাশে টলুইন আছে, ও অতটা ফিল করতে পারে না। সেই জন্য বেনজিন বেনজিন, বেনজিন টলুইন আর টলুইন টলুইন ইন্টারাকশন
একই রকম ফিল করে, সেই জন্য ওটা একটা আইডিয়াল সলিউশন তৈরি করে। এবার যদি জলের পাশে অ্যালকোহল থাকে, তাহলে জল কমপ্লিটলি আলাদা দেখতে আর অ্যালকোহল কমপ্লিটলি আলাদা দেখতে। তাহলে জল অ্যালকোহল ঠিক বুঝতে পারবে যে আমার পাশে অ্যালকোহল আছে, বা অ্যালকোহল সেটা বুঝতে পারবে। তার মানে জল অ্যালকোহল বা আর অ্যালকোহল আর জল ইন্টারাকশন ডিফারেন্ট, সেই জন্য জল আর অ্যালকোহল নন আইডিয়াল সলিউশন তৈরি করে। এইবার যদি আমি এই এই নন আইডিয়াল সলিউশনকে এক্সট্রিমলি ডাইলিউট করে দিই, এতটাই ডাইলিউট করে দিলাম যে জলের পরিমাণ এতটাই বেশি হয়ে গেল, খুব সামান্য পরিমাণ অ্যালকোহল আছে, তার মানে সেক্ষেত্রে জল ইন্টারাকশনই বেশি থাকবে, খুব সামান্য জল অ্যালকোহল ইন্টারাকশন থাকবে। এবার যদি এমন হয় যে ওই পার্টিকুলার জল আর অ্যালকোহল দুজনকে আর কি মানে করছে, পছন্দ করছে, তাহলে হয়তো ওদের মধ্যে একটা খুব সামান্য ইন্টারাকশন থাকবে আর বাকি অ্যালকোহল ইন্টারাকশন থাকবে। তাহলে সেটাকে এত বেশি ডাইলিউট করে দেওয়া হলো যে হয়তো সেটা তখন গিয়ে সেটা আইডিয়ালি বিহেভ করতে শুরু করবে। তার মানে কি, মানে খুবই যদি কোনো নন আইডিয়াল সলিউশনকে খুবই ডাইলিউট অর মানে ভেরি ডাইলিউট করে দেওয়া হয়, তাহলে সেটা আইডিয়ালি বিহেভ করে। কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তাকে তুমি যতই আর কি ডাইলিউট করো না কেন, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যতই ডাইলিউট করা হোক না কেন, স্ট্রং ইলেকট্রোলাইট সলিউশন সবসময়ই আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করে যায়। এখানেই প্রবলেমটা হচ্ছে। মানে এবার আমি একটা একটা করে বলি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তাহলে কি বলছি, যে এবার সলিউশনের ক্ষেত্রে যে সলিউশন আর ইন জেনারেল নন আইডিয়াল, but when it is very dilute, then it behaves more or less ideally. This is called ideally dilute solution। এটা আচ্ছা, তাহলে সে আইডিয়ালি ডাইলিউট সলিউশনের অ্যাকচুয়াল ডেফিনিশনটা কি, যে if AA BB and AB interactions of a solutions of A and B are same, then the solution will be more or less ideal. But if AA BB and AB interactions are different, then the solution will be non ideal। এটা আর অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেটা বললাম স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, ডিউ টু
ion-ion interaction due to ion-ion interaction and ion interaction and ion solvent interaction and electrolytic solution will be much deviated from ideality. এটা মানে কি বললাম, মানে যে সলিউশন মানে নর্মালি এতদিন যে টাইপের সলিউশন গুলো পড়ে আসলাম সেইগুলো যদি মানে যদি ভীষণ ডাইলিউট করে দেওয়া হয় তাহলে সেই সলিউশন গুলো আইডিয়ালি বিহেভ করে, আর যদি তা না হয় তাহলে বাস্তবে যে কোনো সলিউশন নন আইডিয়াল হয়, তারপরে সেটাকে খুব ভীষণ ডাইলিউট করে দিলে আনআইডিয়ালি বিহেভ করবে। এটা কিন্তু ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে, স্পেশালি স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন লাইক NaOH, NaCl, HCl, এইসব স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন গুলোর ক্ষেত্রে যতই মানে 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 যতই ডাইলিউট মানে যদি ভীষণ বেশি পরিমাণে ডাইলিউট করা হয় তাহলে হয়তো কিছুটা আইডিয়াল বিহেভিয়ার দেখাবে, বাট মোটামুটি যদি ডাইলিউট করা হয় তাহলে এই সলিউশন গুলো সবসময় আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করা যায়। কারণ কি, কারণ সবসময় মানে আইডিয়াল সলিউশন কাকে বলে, আইডিয়াল সলিউশন বলে হচ্ছে আইডিয়াল গ্যাস কাকে বলে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে না, যেমন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেও তাই হবে যে ইন্টারমলিকুলার মানে নিজেদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকবে না, মানে আলাদা করে কোনো ইন্টারাকশন থাকবে না। সেই জন্যই তো এ যা বিও তাই বিও তাই, কোনো ইন্টারাকশন নেই মানেই মানে পুরো ব্যাপারটাকে একই রকম দেখছে, সেটাই তো সেটাই তো আইডিয়াল সলিউশন। কিন্তু ইলেকট্রোলাইটের ক্ষেত্রে Na প্লাস ধরো NaCl বা NaOH এইগুলো নিজেদের মধ্যে তো অবশ্যই আয়নায়ন ইন্টারাকশন আছে, আয়নায়ন ইন্টারাকশনের জন্যই তো ইলেকট্রোলাইটিক সলিউশন এক্সিস্ট করছে, মানে আমাকে তো স্টেবিলিটি পেতে হবে সলিউশনকে, সেটা তো করছে যে আয়নায়ন ইন্টারাকশনের জন্যই তো করছে, মানে Na প্লাস আর Cl মাইনাস প্লাস আর মাইনাসের মধ্যে তো অবশ্যই ইন্টারাকশন থাকবে, তার মানে ইন্টারাকশন যদি থাকে এটাও ওয়ান কাইন্ড অফ ইন্টারমলিকুলার ইন্টারাকশন, সেই ইন্টারাকশন যদি থাকে তাহলে সেটা আইডিয়ালি বিহেভ করবে কি করে, সেই জন্য এরা সবসময় এই টাইপের সলিউশন গুলো আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করে, অলওয়েজ ডেভিয়েট করে। এবার যদি ভীষণ ডাইলিউট করে দেওয়া হয়, ভেরি মাচ ডাইলিউট করে দেওয়া হয় তাহলে হয়তো সামান্য আইডিয়ালি বিহেভ করে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এবং তাহলে সেই ক্ষেত্রে এই যে এরকম এইগুলোর ক্ষেত্রে যদি এরা আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করে সবসময়, তাহলে আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করছে মানে অবশ্যই আমি কনসেন্ট্রেশন দিয়ে লিখতে পারছি না, কারণ আমার ওখানে সবসময় একটা গামার ভ্যালু থাকছে, যে কারণে আমার অ্যাক্টিভিটিটা হচ্ছে গামা ইন্টু কনসেন্ট্রেশন হবে, কখনোই আমি অ্যাক্টিভিটি আর ইকুয়ালস টু কনসেন্ট্রেশন লিখতে পারবো না। তাহলে এই টাইপ অফ সলিউশন গুলোর ক্ষেত্রে অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট আর ভেরি ইম্পর্টেন্ট। তাহলে for an aqueous solution of strong electrolyte activity and activity coefficient play a very important role। আচ্ছা, তাহলে এবার স্ট্রং ইলেকট্রোলাইট কি করে কাজ করে দেখা যাক। তাহলে let us consider
এ স্ট্রং ইলেকট্রোলাইট কেমন? স্ট্রং ইলেকট্রোলাইটটা দেখতে যে ধরো এরকম একটা স্ট্রং ইলেকট্রোলাইট যে এ নিউ প্লাস বি নিউ মাইনাস এই টাইপের দেখতে। তাহলে এরা কি করে ডিসোসিয়েট করবে? এ নিউ প্লাস আর বি নিউ মাইনাস এইটা থেকে হবে হচ্ছে কিভাবে হবে? নিউ প্লাস পরিমাণ এ হবে উইথ চার্জ জেড প্লাস প্লাস নিউ মাইনাস পরিমাণ বি উইথ চার্জ জেড মাইনাস, তাই তো? কারণ এটা যদি ক্যাটায়ন হয় তাহলে ক্যাটায়নের চার্জ ধরো জেড প্লাস আর অ্যানায়নের চার্জ জেড মাইনাস, তাহলে এইভাবে হবে যেমন হচ্ছে তোমার হচ্ছে ধরো NaCl NaCl কি? তার মানে Na1Cl1, তার মানে এইটা কি করে ভাঙে? Na প্লাস প্লাস Cl মাইনাস এইভাবে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে H2SO4 H2SO4 কি করে ভাঙে? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস এইভাবে ভাঙে তো। তার মানে NaCl হচ্ছে এইটা হচ্ছে একটা 1:1 ইলেকট্রোলাইট আর এইটা হচ্ছে H2SO4 হচ্ছে একটা 2:1 ইলেকট্রোলাইট। তাহলে এইটা হচ্ছে একটা নিউ প্লাস ইস্টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট, তাই তো? এইভাবে হবে। তাহলে এইরকম সলিউশনের ক্ষেত্রে টোটাল গিবস ফ্রি এনার্জি কি হবে? এরকম একটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে টোটাল গিবস ফ্রি এনার্জিটা তাহলে কি হবে? তাহলে টোটাল gives free energy for the aqueous solution of an electrolyte can be written as কি হবে? যে টোটাল গিবস ফ্রি এনার্জি G equals to আমি অ্যাডিটিভিটি রুল থেকে কি জানি? জিটা হয় সাম ওভার আই এনআই মিউ আই, যেখানে মিউ আইটা হচ্ছে ওই মোলার গিবস ফ্রি এনার্জি বা কেমিক্যাল পোটেনশিয়াল, এটা হয়। তাহলে আমি যদি সাম ওভার দিয়ে না লিখে এটাকে ভেঙে ভেঙে লিখি তাহলে আমার কি থাকবে? এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হচ্ছে সলভেন্ট আছে। সলভেন্ট মানে কি? যে অ্যাকুয়াস সলিউশন বলেছি, তার মানে ওয়াটার আছে, ওয়াটার অ্যাজ এ সলভেন্ট আছে, ওয়াটার অ্যাজ এ সলভেন্ট আছে, ক্যাটায়ন আছে আর অ্যানায়ন আছে। তাহলে সলভেন্টের জন্য ওই এন সলভেন্ট মিউ সলভেন্ট প্লাস ক্যাটায়নের জন্য এন ক্যাটায়ন মিউ ক্যাটায়ন প্লাস অ্যানায়নের জন্য এন অ্যানায়ন মিউ অ্যানায়ন ফ্রম অ্যাডিটিভিটি রুল, তাই তো? তাহলে হবে জিটা হচ্ছে এন সলভেন্ট মানে নাম্বার অফ মোল সলভেন্ট ইন্টু মিউ সলভেন্ট প্লাস এন ক্যাটায়ন ইন্টু মিউ ক্যাটায়ন প্লাস এন অ্যানায়ন ইন্টু মিউ অ্যানায়ন, এটা হবে। ওয়ার এনএসটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, এটা। আচ্ছা, এইবার এইটা ইকুয়ালস টু আচ্ছা এবার দেখো এবার কি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যেমন আছে আমি তেমন লিখে দিলাম NS μS। আচ্ছা, এইবার এইটা কি হবে? এই N প্লাসটা কি হবে? আচ্ছা, N প্লাস N না N প্লাস মোল অফ N প্লাস মোল অফ ক্যাটায়ন। এইবার যদি মানে এক মোল মানে মানে আমি বলতে চাইছি যে যদি মানে এক মোল ক্যাটায়ন যদি আমার আর কি নিউ প্লাস মানে 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 এক মোল ক্যাটায়ন থেকে যদি নিউ প্লাস চার্জ তৈরি হয়, মানে এক মোল ক্যাটায়ন থেকে যদি নিউ
মানে 1 মোল এই পুরো ব্যাপারটা থেকে, মানে এই পুরো ইলেকট্রোলাইটটা থেকে যদি নিউ প্লাস ক্যাটায়ন দেয় আর নিউ মাইনাস অ্যানায়ন দেয়, তাহলে n মোল ইলেকট্রোলাইট থেকে কি দেবে? n ইন্টু নিউ প্লাস ক্যাটায়ন আর n ইন্টু নিউ মাইনাস অ্যানায়ন। তাহলে আমি এখানে n প্লাসটাকে আমি লিখতে পারি n ইন্টু নিউ প্লাস নাম্বার অফ ক্যাটায়ন তার এক একটার কেমিক্যাল পোটেনশিয়াল মিউ প্লাস, আবার প্লাস এইটা মানে হচ্ছে n ইন্টু নিউ মাইনাস নাম্বার অফ অ্যানায়ন তার মানে মোল অফ অ্যানায়ন তার কেমিক্যাল পোটেনশিয়াল নিউ মাইনাস। বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা হবে। তাহলে এইটা ইকুয়ালস টু ns মিউ এস প্লাস n কমন নিয়ে নিউ প্লাস মিউ প্লাস প্লাস নিউ মাইনাস মিউ মাইনাস, এটা হবে। যেখানে এই nটা কি, where nটা কি, n হচ্ছে নাম্বার অফ moles of new plus is to new minus electrolyte, সেটাই বললাম এটা। তাহলে আমার এখন টোটাল গিভস ফ্রি এনার্জি ফর এ ইলেকট্রোলাইটিক সলিউশন কি দাঁড়াচ্ছে? এরকম একটা দাঁড়াচ্ছে, যেটা যার মধ্যে ইনভলভ আছে সলভেন্টের জন্য গিভস ফ্রি এনার্জি, যেটা হচ্ছে বেসিক্যালি এই যে ns মিউ এস প্লাস n ইন্টু এই ক্যাটায়ন আর অ্যানায়নের জন্য যে কন্ট্রিবিউশনটা আসছে সেইটা। তাহলে এইটা কিন্তু বেসিক্যালি আসছে ফ্রম অ্যাডিটিভিটি রুল। এটাকে একটু ভেঙে দেখলেই এইটা বোঝা যাচ্ছে। তাহলে অ্যান্ড মিউ এস মিউ প্লাস মিউ মাইনাস আর দ্য chemical potential of solvent, cation and anion respectively। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, অথবা এটাকে আরেক ভাবেও লেখা যায়, মানে এটা একটা হলো, অথবা এটাকে আরেকটা ভালোভাবে লেখা যায়, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেইভাবেও লেখা যায়। সেটা হচ্ছে অল্টারনেটিভলি মিউ প্লাস মাইনাস দিয়ে। মিউ প্লাস মাইনাসটা কি? এইটা হচ্ছে মিউ প্লাস মাইনাসটা হচ্ছে মিন ভ্যালু অফ কেমিক্যাল পোটেনশিয়াল of the ions obtained from same electrolyte। মানে কি? মানে যে সে আমরা মিন অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট, মিন আয়নিক অ্যাক্টিভিটি এগুলো সব পড়তাম না, তেমনই মিন ভ্যালু অফ কেমিক্যাল পোটেনশিয়াল, মানে এই যে যখনই আয়নের ব্যাপার চলে আসছে মিউ প্লাস মিউ মাইনাস, মানে ক্যাটায়নের কেমিক্যাল পোটেনশিয়াল, অ্যানায়নের কেমিক্যাল পোটেনশিয়াল, এত কিছু না করে এই একটা কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটি দিয়েও স্ট্রং ইলেকট্রোলাইট বা যে কোনো ইলেকট্রোলাইটের কেমিক্যাল পোটেনশিয়াল ডিফাইন করা যেতে বা গিভস ফ্রি এনার্জি ডিফাইন করা যেতে পারে। এই আর একটা উপায় আছে, এবং এটা বেশ ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট বা হ্যাঁ ইম্পর্টেন্ট একটা মানে আর কি অল্টারনেটিভ।
সেটা একটু দেখে নেওয়া যাক সেইভাবে গিভস টু এনার্জি কি হয়। তো তোমাদের যখন যে যে ভ্যালুটা দিয়ে বার করতে দেবে সেইভাবে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, বা যদি কিছু প্রুফ করতে দেয় সেইভাবে প্রুফ করতে হবে, তাই না? সেটা যা আছে সবই জেনে নিতে হবে। তাহলে তাহলে তার ক্ষেত্রে আমি টোটাল gives free energy of the solution can also be written as, কিভাবে লিখবো, g equals to ns mu s সলভেন্টের জন্য, প্লাস ওই যে প্লাস এই যে উপরে যেটা লিখেছিলাম, যে এই এনটা মানে হচ্ছে বেসিক্যালি এন প্লাস প্লাস এন মাইনাস, এইটা লিখলাম, ইনটু মানে এনটা হচ্ছে বেসিক্যালি টোটাল নাম্বার অফ মোলস, মানে কত, মানে ক্যাটায়ন যতগুলো তৈরি হচ্ছে আর অ্যানায়ন যতগুলো তৈরি হচ্ছে, মানে এন প্লাস প্লাস এন মাইনাস এইটা, প্লাস এই এই যে ব্যাপারটাকে মানে আমি এই এই টোটাল গিভস মানে ক্যাটায়ন অ্যানায়নের জন্য যে টোটাল গিভস ফ্রি এনার্জি বা টোটাল কেমিক্যাল পোটেনশিয়াল, সেইটাকে আমি লিখছি যে মিন কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে, মিউ প্লাস মাইনাস এইভাবে। আচ্ছা, এইটা মানে আবার এইটা মানে হচ্ছে এন এস মিউ এস প্লাস এইটা মানে এইটা প্লাস, যদি এটাকে আমি এরকম ভাবে লিখি এন প্লাস মানে আবার কি, একই রকম ভাবে ওই আগে যেভাবে লিখেছিলাম মিউ প্লাস ইন্টু এল, এন প্লাস মিউ মাইনাস ইন্টু এন, ওই দেখো আগেরটার ক্ষেত্রে লিখেছিলাম, দেখ উপরেই তো লিখেছি, এই যে এন প্লাস এন মাইনাস মানে হচ্ছে ওই যে এন ইন্টু মিউ মিউ নিউ প্লাস, আর এটা হচ্ছে এন ইন্টু নিউ মাইনাস, তাহলে সেইভাবেও লিখতে পারি ইন্টু মিউ প্লাস মাইনাস এইটা। আচ্ছা, ও এটা এইটা ইকুয়ালস টু এন এস মিউ এস প্লাস এন ইন্টু নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু মিউ প্লাস মাইনাস, এইটা একটা হতে পারে। তাহলে আমি বলছি যে এইটা হচ্ছে আমার এইটা 2 নম্বর ইকুয়েশন আর এইটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করি কি আসছে, এনএস এনএস মিউএস এনএস মিউএস কেটে যাচ্ছে, আচ্ছা তারপরে এন এন কেটে যাচ্ছে, কেটে কেটে ফাইনালি কি থাকছে, নিউ প্লাস প্লাস মিউ মাইনাস ইকুয়ালস টু নিউ প্লাস নিউ মাইনাস ইন্টু মিউ প্লাস মাইনাস, এইটা থাকছে। তাহলে কম্পেয়ারিং ইকুয়েশনস 1 and 2 কি পাচ্ছি আমরা, যে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ইন্টু মিউ প্লাস মাইনাস ইকুয়ালস টু নিউ প্লাস প্লাস নিউ মাইনাস এইটা, অর এখান থেকে, আচ্ছা এইটা হলো অর এবার লেট নিউ প্লাস প্লাস নিউ মাইনাস এই টোটালটা ইকুয়ালস টু নিউ, দেন এই এই ওপরের ইকুয়েশনটা দাঁড়াবে নিউ ইন্টু মিউ প্লাস মাইনাস ইকুয়ালস টু নিউ প্লাস প্লাস মিউ মাইনাস এইটা, এইটার ধরো আমি নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন, যে নিউ প্লাস মাইনাস ইকুয়ালস টু মানে মানে নিউ মানে হচ্ছে টোটাল আর কি যতগুলো মানে এক মোল থেকে যতগুলো নাম্বার অফ ক্যাটায়ন আর অ্যানায়ন আসে সেই হিসাবে, যে নিউটা হচ্ছে নিউ প্লাস নিউ মাইনাস ইন্টু মিন কেমিক্যাল পোটেনশিয়াল ইকুয়ালস টু, দেখো এটা কিন্তু লজিক্যালি লাগছে, যে নিউ প্লাস প্লাস ক্যাটায়নের টোটাল কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস অ্যানায়নের টোটাল কেমিক্যাল পোটেনশিয়াল, এটা হলো। তাহলে এইটা হলো 3 নম্বর ইকুয়েশন, এটা কিন্তু একটা কাইন্ড অফ ফাইনাল টাইপ অফ ইকুয়েশন, এইটা বেরোলো।
তাহলে এই ইকুয়েশনটা যদি আমাদের কাছে থাকে তাহলে এখান থেকে আমরা সবকিছু বার করে নিতে পারবো। তাহলে এটাকে যদি এবার অ্যাট স্ট্যান্ডার্ড স্টেটে লিখি, তাহলে অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট এটা কি হবে, নিউ মিউ প্লাস মাইনাস জিরো, মানে স্ট্যান্ডার্ড স্টেট মানে পুরো ব্যাপারটা জিরো দিয়ে মানে আর কি রিপ্লেস হবে, যে হুইচ ইজ দে আর দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি। তাহলে এটা হবে নিউ মিউ প্লাস মাইনাস অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট ইকুয়ালস টু নিউ প্লাস অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট প্লাস মিউ মাইনাস অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, এইটা হবে। এটাকে 4 নম্বর নাম দিলাম এটা। ঠিক আছে, এই অবধি হলো। এইবার আমরা কি জানি, একটু আগে কি লিখেছিলাম, যে সলিউশনের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই ইকুয়ালস টু মিউ জি আই জিরো প্লাস আর টি এল এন এ আই, এটা জানি। তাহলে এটাই ফর ক্যাটায়নের জন্য কি হবে, মিউ প্লাস ইকুয়ালস টু মিউ প্লাস জিরো প্লাস আর টি এল এন এ প্লাস, ফর অ্যানায়নের জন্য কি হবে, মিউ মাইনাস ইকুয়ালস টু মিউ মাইনাস জিরো প্লাস আর টি এল এন এ মাইনাস, আর মিন কেমিক্যাল পোটেনশিয়াল এই রেসপেক্টে কি হওয়া উচিত, মিউ প্লাস মাইনাস ইকুয়ালস টু মিউ প্লাস মাইনাস জিরো প্লাস আর টি এল এন এ প্লাস মাইনাস, এটা হওয়া উচিত। তাহলে আমি যেখানে এখানে এটাকে আমি 5 নম্বর বললাম, এটাকে 6 নম্বর বললাম, এটাকে 7 নম্বর বললাম, এবং এইখানে এই এ প্লাস এ মাইনাস আর দা অ্যাক্টিভিটি of cation and anion respectively, and আর a প্লাস মাইনাসটা কি, মিন আয়নিক অ্যাক্টিভিটি। মানে সেই আগে পড়েছিলাম, সে যেখানে 3টে কনভেনশন পড়েছিলাম, সেখানে পড়েছিলাম এ প্লাস মাইনাস মানে হচ্ছে মিন অ্যাক্টিভিটি। তাহলে এইখানে তো আমি আয়নিক সলিউশনের ক্ষেত্রে বলছি, তাহলে এটা হয়ে যাবে মিন আয়নিক অ্যাক্টিভিটি এটা। তাহলে এইবার এই ইকুয়েশন 3 নম্বর, মানে এখান থেকে আমার কাছে আছে মিউ প্লাস মাইনাস, এবার আমি যদি মানে মিউ প্লাস মাইনাসের ভ্যালু আছে, মিউ মাইনাসের ভ্যালু আছে, মিউ প্লাসের ভ্যালু আছে। এইবার আমি যদি এই 3 নম্বর ইকুয়েশনে 5, 6 আর 7 এর ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে কি পাবো, তাহলে এবার ফ্রম ইকুয়েশন 3, 5 and 7, মানে মানে 3, 5 and 7 না, 3, 5, 3, 5, 6 and 7, তাহলে হচ্ছে 3, 5, 6 and 7 we get কি পাই, মিউ ইন্টু মিউ প্লাস মাইনাসের জায়গায় ওর ভ্যালুটা বসাবো, তাহলে মিউ প্লাস মাইনাস জিরো প্লাস আর টি এল এন এ প্লাস মাইনাস ইকুয়াল টু মিউ প্লাস ইন্টু মিউ প্লাস মানে হচ্ছে মিউ প্লাস জিরো প্লাস আর টি এল এন এ প্লাস প্লাস মিউ মাইনাস ইন্টু মিউ মাইনাস জিরো প্লাস আর টি এল এন এ মাইনাস, এটা হবে। তাহলে অর এখান থেকে এটাকে এবার আমি ওই ইয়ে করবো, এটাকে হচ্ছে গিয়ে গুণ করে দিই, তাহলে নিউ মিউ প্লাস মাইনাস জিরো প্লাস নিউ আর টি এল এন এ প্লাস মাইনাস ইকুয়ালস টু নিউ প্লাস জিরো প্লাস নিউ প্লাস আর টি এল এন এ প্লাস
প্লাস নিউ মাইনাস মিউ মাইনাস 0 প্লাস নিউ মাইনাস নিউ মাইনাস আর ln a মাইনাস এইটা। আচ্ছা, এইবার দেখো, এবার 4 নম্বর ইকুয়েশনটা কি ছিল দেখো তো, কোথায় গেল? হ্যাঁ বাবা, আমি যে এখানে এত কিছু লিখেছিলাম, বাবা। আচ্ছা, যে 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে আমি আবার পরে লিখে দেবো। 4 নম্বর ইকুয়েশনটা কি ছিল? সেটা ছিল হচ্ছে নিউ মিউ প্লাস মাইনাস 0 ইকুয়ালস টু নিউ মিউ প্লাস 0 প্লাস নিউ প্লাস মিউ প্লাস 0 প্লাস নিউ মাইনাস মিউ মাইনাস 0। এবার এইখানে কি এসছে দেখো, এইটা ইকুয়ালস টু এইটা প্লাস এইটা, তার মানে এইটা 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 দুদিক থেকে কেটে গেল, তাই তো? তাহলে এইটা হচ্ছে ফ্রম ইকুয়েশন 4, এটা হলো। তাহলে আমার কি পড়ে থাকলো, আর নিউ আর আর টি আমার দুদিক থেকে সব কেটে চলে গেল, তাহলে আমার পড়ে থাকলো নিউ ln a প্লাস মাইনাস ইকুয়ালস টু নিউ প্লাস ln a প্লাস প্লাস নিউ মাইনাস ln a মাইনাস, or ln a plus minus to the power new equals to ln a plus into a minus, এটা to the power new plus, এটা to the power new minus, or দুপাশ থেকে a কেটে যাচ্ছে, a plus minus to the power new equals to a plus to the power new plus a minus to the power new minus, or a plus minus equals to a plus to the power new plus a minus to the power new minus to the power 1 by new, কারণ এই যে নিউ আছে মানে এখানে এদিকে চলে আসলে 1 by new হবে, যেটা মানে হচ্ছে a plus to the power new plus a minus to the power new minus টোটালটার হোল টু দি পাওয়ার 1 by new plus প্লাস নিউ মাইনাস এইটা। তাহলে এইটা হচ্ছে ধরো 8 নম্বর ইকুয়েশন। তাহলে এইটা কি, এইটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি, এইটা কি বেরোলো মিন আয়নিক অ্যাক্টিভিটি, এইটা অ্যাকচুয়ালি দিস ইজ দ্য জিওমেট্রিক মিন অফ activities of cation and anion, এটা বেরোলো, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্রমাণও করতে দিতে পারে, আর এইটা বার করার জন্যই এতক্ষণ ধরে এত কিছু করলাম, যে তার মানে আলটিমেটলি মিন আয়নিক অ্যাক্টিভিটি এটা কি বেরোলো, এইটা বেসিক্যালি জিওমেট্রিক মিন অফ দ্য অ্যাক্টিভিটিস অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। তাহলে NaCl এর জন্য যদি বার করতে বলে কি হবে, যেমন হচ্ছে এক্সাম্পল ধরো NaCl, তাহলে NaCl ভাঙবে হচ্ছে Na প্লাস প্লাস Cl মাইনাস এইভাবে, তাহলে এর জন্য নিউ প্লাস হচ্ছে 1 নিউ মাইনাস হচ্ছে 1, তাহলে আমার এখান থেকে নিউ ইকুয়ালস টু নিউ প্লাস প্লাস নিউ মাইনাস সেটা হচ্ছে 2, তাহলে আমার এর মিন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট A প্লাস মাইনাস হবে হচ্ছে A প্লাস টু দি পাওয়ার 1 A মাইনাস টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 বাই নিউ, তার মানে বেসিক্যালি রুট ওভার A প্লাস ইন্টু A মাইনাস, এইটা। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আবার কি, আবার এখান থেকেই যদি এরা মানে যদি তোমার হচ্ছে এরা যদি ওই মানে অ্যাক্টিভিটি মানে আবার কি লেখা যায়, যে আগেন AI
এইটা ইকুয়ালস টু আবার লেখা যায় গামা আই ইন্টু সিআই বাই সি জিরো, এটা লেখা যায়। তাহলে ফর ক্যাটায়নের জন্য কি লিখবো, এ প্লাস ইকুয়ালস টু গামা প্লাস ইন্টু সি প্লাস বাই সি জিরো। ফর অ্যানায়নের জন্য কি লিখতে পারি, এ মাইনাস ইন্টু গামা মাইনাস ইন্টু সি মাইনাস বাই সি জিরো, এইটা। আর ফর দ্য ইলেকট্রোলাইটের জন্য কি লিখতে পারি, মানে ইলেকট্রোলাইট মানে বলতে চাইছি যদি মিন অ্যাক্টিভিটি হয় তাহলে সেটা কি লিখবো, এ প্লাস মাইনাস ইকুয়ালস টু গামা প্লাস মাইনাস ইন্টু সি প্লাস মাইনাস বাই সি জিরো, ওইটা। তাহলে এবার যদি আমি এই সমস্ত ভ্যালুগুলোকে এই আগের ইকুয়েশনে বসিয়ে দিই, 8 নম্বর ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, দেন from equation 8 we get কি পাবো, এই পাতায় করছি যে এই যে আমার এইখানে যে এ প্লাস মাইনাস ছিল তার জায়গায় আমি এই ইকুয়েশনটা বসাবো, গামা প্লাস মাইনাস ইন্টু সি প্লাস মাইনাস বাই সি জিরো, গামা প্লাস মাইনাস ইন্টু সি প্লাস মাইনাস বাই সি জিরো ইকুয়ালস টু এ প্লাস ছিল প্রথমে, এ প্লাস ছিল মানে হচ্ছে গামা প্লাস ইন্টু সি প্লাস বাই সি জিরো, এইটা টু দি পাওয়ার নিউ প্লাস ছিল। তারপরে হচ্ছে গামা মাইনাস ইন্টু সি মাইনাস বাই সি জিরো, এইটা টু দি পাওয়ার নিউ মাইনাস ছিল। তারপরে টোটালটার হোল টু দি পাওয়ার 1 বাই নিউ ছিল, এটা ছিল তো। তাহলে এইটা ইকুয়ালস টু গামা প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস গামা মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস টোটালটার হোল টু দি পাওয়ার 1 বাই নিউ, এইটা ইন্টু সি প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস সি মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস বাই সি জিরো, এইটা টু দি পাওয়ার 1 বাই নিউ। কারণ কি, কারণ সি জিরোটা তো 1 মোল পার লিটার, ওতে এক, সেই জন্য ওটাকে ওর ভিতরে রাখা না রাখা সমান, ওটা যাই করি না কেন একই দেবে, তাই তো, এটা তো আমরা জানি সেই জন্য। আচ্ছা, তাহলে এবার যদি আমি দুদিকটা কম্পেয়ার করি, মানে আমার কি আসলো বলতো, গামা প্লাস মাইনাস ইন্টু সি প্লাস মাইনাস বাই সি জিরো ইকুয়ালস টু এইটা। তাহলে এবার যদি আমি দুদিকটা কম্পেয়ার করি তাহলে কি আসছে, এইটা ইকুয়ালস টু এইটা আর এই কনসেন্ট্রেশন টার্মটা ইকুয়ালস টু এইটা, দুদিকে যদি আমি কম্পেয়ার করি তার কম্পেয়ারিং both sides of the equation কি পাচ্ছি, গামা প্লাস মাইনাস ইকুয়ালস টু গামা প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস গামা মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস টোটালটার হোল টু দি পাওয়ার 1 বাই নিউ অ্যান্ড সি প্লাস মাইনাস ইকুয়ালস টু সি প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস সি মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস টোটালটার হোল টু দি পাওয়ার 1 বাই নিউ। তাহলে এইটা হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, এটা হচ্ছে গামা প্লাস মাইনাস, আর এইটা কি, এটা হচ্ছে মিন আয়নিক মোলারিটি। কারণ কি, কারণ এই সিটা হচ্ছে মোল পার লিটারে থাকে, সিটা যেহেতু মোল পার লিটারে থাকে তাহলে এটা হচ্ছে মিন আয়নিক মোলারিটি। ঠিক আছে, তাহলে এই অবধি মানে অনেক কিছু এটা ওটা সেটা করলাম, করার কারণটা কি, কারণ এতদিন আমরা আইডিয়াল সলিউশন বা নন আইডিয়াল সলিউশন পড়েছি, সেগুলো ছিল
নন ইলেকট্রোলাইটিক সলিউশন। এবার যদি ইলেকট্রোলাইটিক সলিউশন চলে আসে তাহলে প্রথম কথা হচ্ছে সলিউশনটা আইডিয়াল থাকে না, সেটা আমরা পড়বো। সাজেশনটা বেশিরভাগ ক্ষেত্রে নন আইডিয়াল হয়। তাহলে নন আইডিয়াল হলে তার ক্ষেত্রে কি বার করবে, এটা এক্ষুনি করব। কিন্তু সেইটা যাওয়ার আগেও যখন ইলেকট্রোলাইটিক সলিউশন চলে আসছে তার মানে সলিউশনগুলো ডিসোসিয়েট করছে, তার মানে তার থেকে কিছু ক্যাটায়ন আসছে, কিছু অ্যানায়ন আসছে, সেইগুলোকে আমি কি করে ইনকর্পোরেট করব কেমিক্যাল পোটেনশিয়ালের মধ্যে করে একটা সলিউশনের টোটাল কেমিক্যাল পোটেনশিয়াল বার করব, সেইটা কিন্তু এতক্ষণ ধরে দেখছি। বুঝতে পেরেছো? এই অবধি যা যা করে নিলাম সবাই বুঝতে পেরেছো এই মোটামুটি ক্যালকুলেশন গুলো? ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার তাহলে মানে এই মানে পুরোটা জুড়েই কিন্তু শুধু এইগুলোই আর কি, যে আমার যে মানে এই ইলেকট্রোলাইটিক সলিউশন হলে এই কি হবে কেমিক্যাল পোটেনশিয়াল, এবং তারপরে ইলেকট্রোলাইটিক সলিউশনের আরো কি কি প্রপার্টি আমাদেরকে জানতে হবে, সেইগুলোই কিন্তু এক এক করেই পুরো আয়নিক ইকুইলিব্রিয়ামে 3টে না 4টে ক্লাস হবে, সব এগুলো পড়তে হবে। তাহলে এটা হলো। আচ্ছা, এবার তাহলে ফর নন আইডিয়াল সলিউশনের জন্য তাহলে আমি কেমিক্যাল পোটেনশিয়াল কি করে লিখবো? তাহলে এইগুলো তো সব মানে মানে মিন আয়নিক অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে মিন অ্যাক্টিভিটি, তারপরে মিন আয়নিক মোলারিটি, এগুলো সব বার করে রাখলাম। এবার এগুলোকেই কাজে লাগিয়ে এবার কি করে নন আইডিয়াল সলিউশনের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল বার করব দেখা যাক। তাহলে এবার for a non-ideal solution mu I non-ideal equals to হবে মানে যেভাবে মানে একটা সলিউশনের জন্য যেভাবে লিখেছিলাম mu I equals to mu I0 plus RT ln AI, তাহলে mu I টা যদি নন আইডিয়াল হয় তাহলে mu I0 plus RT ln AI। এবার এক এক করে দেখা যাক কি হয়। আচ্ছা, mu I0 প্লাস নন আইডিয়াল মানে তো অবশ্যই RTL এর AI টাকে আমি লিখতে পারি গামা I ইন্টু CI বাই C0, এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু mu I0 প্লাস RTLN CI বাই C0 প্লাস RTLN গামা I, এইটা। আচ্ছা, এইবার যদি সলিউশনটা আইডিয়াল হতো, ফর আইডিয়াল সলিউশন গামা আই হচ্ছে 1, তাহলে দেন RTLN গামা আই যেটা এটা হচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে মিউ আই আইডিয়াল ইকুয়ালস টু হয় মিউ আই 0 প্লাস RTLN CI বাই C0, এটা হবে তো আইডিয়াল। যদি আইডিয়াল হতো তার মানে এইটুকু পার্ট হচ্ছে বেসিক্যালি আইডিয়াল সলিউশনের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল। দেয়ারফর মিউ আই নন আইডিয়াল এইটা ইকুয়ালস টু বেরোলো মিউ আই আইডিয়াল প্লাস RTLN গামা আই। এটা কিন্তু এর আগেও দেখেছিলাম, অর RTLN gamma I equals to mu I non-ideal minus mu I ideal, এটা কিন্তু এর আগেও দেখেছিলাম। এটা ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রেও এইভাবে আনা গেল যে আইডিয়াল আর নন আইডিয়াল সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়ালের যে ডেভিয়েশনটা বা কেমিক্যাল পোটেনশিয়ালের যে ডেভিয়েশনটা সেটা বেসিক্যালি RTLN গামা আই। সেই জন্য RTLN গামা আই ইজ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। এই সেম জিনিসটাই তো দেখেছিলাম যখন সেই পড়েছিলাম ওই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনে, তো এটাই পেয়েছিলাম যে RTLN গামা আইটাই কিন্তু ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি। আচ্ছা, এবার কি করে এটা বার করব? তাহলে কি হবে? তাহলে প্রথমে আমার কাছে যে সলিউশনটা থাকবে মানে যে আর কি একদম
বাস্তবে যে সলিউশনটা আছে তার কেমিক্যাল পটেনশিয়াল মেজার করব, তাহলে সেটা আমার নন আইডিয়াল সলিউশনের কেমিক্যাল পটেনশিয়াল দেবে। তারপরে সেটাকে এক্সট্রিমলি ডাইলিউট করব যাতে করে সেটা আইডিয়ালি বিহেভ করে, তারপরে তার কেমিক্যাল পটেনশিয়ালটা মেজার করব, এইটা পাবো। তাহলে সেই দুটো ডিফারেন্স নিব যেটা, সেটা হচ্ছে এই RTLN গামাই পাবো। এইটা ঠিক আছে, তাহলে সেই দুটো ডিফারেন্স যেটা দেবে সেটাই হচ্ছে RTLN গামাই। এবার এইরকম ভাবেই আমরা হচ্ছে ওই NaCl সলিউশন বা কোনো সলিউশনের স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ওই RTLN গামাইটাকে এইভাবে বার করতে পারি। তাহলে কি বললাম যে measure the partial molar Gibbs free energy mu I of the ith component when the solution is non-ideal, যেটাকে আমরা বলছি mu I non-ideal। তারপরে হচ্ছে measure the partial molar Gibbs free energy of the ith component when the solution is extremely dilute। এইটা দেবে হচ্ছে mu I আইডিয়াল। তাহলে সেখান থেকে mu I নন আইডিয়াল মাইনাস mu I আইডিয়াল ইকুয়াল টু RTLN গামা I। এরকম ইন দিস ওয়ে আমরা ওই গামা মানে এইভাবে এই আর কি মানে NaCl এর আর কি গামা আইটা, এবার RTLN গামা আই পেয়ে গেলে সেখান থেকে গামা আই পাবো। এইভাবে আমরা মেজার করতে পারি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমাদের নন আইডিয়াল সলিউশন বা এর ক্ষেত্রে এই মানে কতটা ডেভিয়েট করেছে আইডিয়ালিটি থেকে বা তার গামা আইটা এইভাবে বার করতে পারি। এটা আচ্ছা, এইবার এইখানে ব্যাপার হচ্ছে তাহলে, আচ্ছা দেখো এটা তো হলো ঠিক আছে। আচ্ছা এইবার এই যে এখানে বললাম যে আমি এই যে মিউ আই আইডিয়াল যেটা বার করব সেটা হচ্ছে যখন সলিউশনটা এক্সট্রিমলি ডাইলিউট তার ক্ষেত্রে। কিন্তু এখন কথা হচ্ছে যে স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা বললাম তারা তো সহজে ডাইলিউট মানে আইডিয়ালি বিহেভ করে না, তাহলে তার ক্ষেত্রে কি হবে? মানে ব্যাপারটা হচ্ছে যে বাট ফর strong electrolytes strong electrolytic but from strong electrolytic solution like NaCl এর ক্ষেত্রে, আচ্ছা এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এইটা আমার কি বলছে যে মিউ আই ইকুয়ালস টু মানে মিউ আই নন আইডিয়াল মাইনাস মিউ আই আইডিয়াল ইকুয়ালস টু RTLN গামা আই। এইটা আচ্ছা এইবার এইখান থেকে মানে তার মানে কি মানে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের ক্ষেত্রে এটা বলছে, তাই তো?
আচ্ছা, এইবার যদি আমি তাহলে ধরো আমি ইলেকট্রোলাইটের ক্ষেত্রে করছি NaClটা তো সাথে সাথে ডিসোসিয়েট করে যাবে, তাহলে ওর যদি অ্যাকোয়া সলিউশন থাকে NaCl এর সাথে ওয়াটারের, তাহলে ওটা তো সাথে সাথে ডিসোসিয়েট করবে। তার মানে এই অনুযায়ী আমার হওয়া উচিত এটা হচ্ছে মিউ অফ Na প্লাস যখন সেটা নন আইডিয়ালি বিহেভ করছে, মিউ অফ Na প্লাস যখন সেটা আইডিয়ালি বিহেভ করছে, ইকুয়াল টু RT/ln গামা অফ Na প্লাস। এইভাবে হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার সেইভাবে আমি ধরো আমি ধরে নাও যে ঠিক আছে আমি সেইভাবে বার করলাম। এবার তাহলে আমার থিওরিটিক্যালি তো এই জিনিসটা থিওরিটিক্যালি নন আইডিয়াল সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়াল বেরোলো, সেটা যখন আইডিয়ালি বিহেভ করে তার কেমিক্যাল পোটেনশিয়াল বেরোলো, তাদের ডিফারেন্স দিয়ে আমি RT/ln গামা এটা পেলাম, Na প্লাস পেলাম, একইভাবে Cl মাইনাসটা পেলাম। কিন্তু আমাকে তো বুঝতে হবে যে এই আনসার এটা ঠিক আছে কিনা, যেটা পাচ্ছি সেটা ঠিক আছে কিনা। তার মানে আমাকে আলাদা করে এই অ্যাক্টিভিটি অফ Na প্লাস বা Na মাইনাস এগুলো বার করে দেখতে হবে যে সত্যি সত্যি এইভাবে এই ইকুয়েশন থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেটা ঠিক দিচ্ছে কিনা। কিন্তু এই Na প্লাস বা Cl মাইনাস এদের অ্যাক্টিভিটি এরকম ভাবে এই অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট বার করা যায় না। উই ক্যানট মেজার অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন সেপারেটলি, এরা বের করা যায় না। সেই জন্যই দরকার হচ্ছে মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট। তাহলে সেই জিনিসটা এবার দেখা যাক। তাহলে বাট ফর স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন লাইক NaCl we cannot measure activity coefficient or activity for cation and anion সেপারেটলি, এটা আমরা করতে পারি না। তাহলে এর ওয়ে আউটটা কি? এর ওয়ে আউটটা হচ্ছে মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট। তাহলে এর ওয়ে আউট কি? সেটা হচ্ছে এর ওয়ে আউটটা হচ্ছে we have to add the we have to consider the electrolyte, we have to consider the electrolyte as a whole and we will get an average effect of cation and anion. ক্যাটায়ন আর অ্যানায়নের একটা অ্যাভারেজ এফেক্ট নেব, যে অ্যাভারেজ এফেক্টটা মানেই হচ্ছে ওই মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট। মিন অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতে হবে। অ্যান্ড দিস লিডস টু introduction of mean activity, basically mean ionic activity or mean ionic activity কোফিশিয়েন্ট। বুঝেছো? তাহলে এই হচ্ছে টোটাল ব্যাপার। তাহলে প্রথম থেকে কি বললাম, যে এতদিন আমরা আইডিয়াল বা নন আইডিয়াল সলিউশন পড়ে এসেছি, এবার আমাদের আয়ন নিয়ে কথা বলতে হবে। তাহলে আয়ন নিয়ে যখনই কথা বলছি তখন স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, উইক ইলেকট্রোলাইট তো তাও কম ডিসোসিয়েট করে, স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তারা হাইলি ডিসোসিয়েট করছে। তার মানে ক্যাটায়ন আর অ্যানায়ন আছে,
তার মানে 1 মোল অফ কোন একটা পার্টিকুলার কম্পোনেন্ট থেকে কোন পার্টিকুলার নাম্বার অফ ক্যাটায়ন বেরোচ্ছে, অ্যানায়ন বেরোচ্ছে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য ভ্যালেন্সি এবং তার আর কি কেমিক্যাল ফর্মুলার উপর ডিপেন্ড করে। তাহলে সেরকম ভাবে ক্যাটায়নের একটা আলাদা কন্ট্রিবিউশন থাকবে, অ্যানায়নের একটা আলাদা কন্ট্রিবিউশন থাকবে অন দ্য থার্মোডাইনামিক প্রপার্টি, স্পেশালি দ্য মোলার গিভস ফ্রি এনার্জি, যেটা কোন একটা রিয়াকশনের ইকুইলিব্রিয়াম সম্পর্কে কথা বলে, বা কেমিক্যাল পোটেনশিয়াল, which is very very important thermodynamic property for a solution। তাহলে সেইটা যদি হয়, তার জন্য আমার ওই মানে কোন একটা ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল কেমন হবে, কিভাবে মেজার করব মানে ক্যাটায়ন অ্যানায়নকে ধরে, সেই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, এইবার যদি সেই সলিউশনটা নন আইডিয়াল হয়, তাহলে এতদিন আমরা কি পড়ে এসেছি, এই টাইপের একটা রিলেশন পড়ে এসেছি। কিন্তু যদি এটা স্ট্রং ইলেকট্রোলাইট হয়, তাহলে আমার কি দিচ্ছে, তার মানে এইটা Na প্লাস দেবে, মানে এটা তার মানে ক্যাটায়নের জন্য দেবে, এটা অ্যানায়নের জন্য দেবে। কিন্তু কথাটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্য আলাদা করে এই এই মিন অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট বার করা যায় না। ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্য আলাদা করে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট বার করা যায় না, মেজার করা এক্সপেরিমেন্টালি মেজারেবল নয়। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে যে ওই ক্যাটায়ন আর অ্যানায়নের জন্য আলাদা আলাদা করে না নিয়ে মানে পুরো ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে অ্যাজ এ হোল কনসিডার করতে হবে, এমন ভাবে অ্যাজ এ হোল কনসিডার করতে হবে, এবং সেখান থেকে আমরা পাবো যে একটা অ্যাভারেজ এফেক্ট অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়নের একটা অ্যাভারেজ এফেক্ট পাবো অন দা অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, যেটাই বেসিক্যালি ওই মিন অ্যাক্টিভিটি আর মিন আয়নিক অ্যাক্টিভিটি বা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, যেটা একটু আগে অবধি কিভাবে কি হয় না হয় এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো একটু আগে অবধি আমরা করেছি। কিন্তু সেটা অ্যাকচুয়ালি আসছে কি লজিকে, এই লজিকেই কিন্তু এই জিনিসটা ইন্ট্রোডিউস হচ্ছে ইন কেস অফ আয়ন আয়ন ইন্টারাকশন। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝেছো এই অবধি? ঠিক আছে, এটা তাহলে এবার যে আয়ন আয়ন ইন্টারাকশন নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, সেই আয়ন আয়ন ইন্টারাকশনটা কি হয় সেইটা দেখা যাক। যে আয়ন আয়ন ইন্টারাকশনের জন্য স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন বেসিক্যালি হচ্ছে ওই মানে বললাম যে আয়ন আয়ন ইন্টারাকশনটা থাকার জন্যই তারা আইডিয়ালি প্রায় বিহেভ করে না, অনেক ডাইলিউট করে দিলেও বিহেভ করে না। যদি এক্সট্রিমলি ডাইলিউট করা হয় তাহলে হয়তো সামান্য আইডিয়ালি বিহেভিয়ার দেখায়, বাট সেটাও বেশি কিছু নয়। তার কারণ কি, কারণ ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সবসময় দেয়ার ইজ অ্যান আয়ন আয়ন ইন্টারাকশন। তাহলে সেই জিনিসটা একটু দেখা যায়। তাহলে for a strong electrolytic solution, deviation from ideality is due to ion-ion interaction। আচ্ছা, তাহলে সেটা মানে কি, মানে ধরো এরকম ভাবে Q1 চার্জ নিয়ে আছে, ধরো ক্যাটায়ন বসে আছে, আর Q মাইনাস চার্জ নিয়ে Q2 চার্জ নিয়ে অ্যানায়ন বসে আছে। তাহলে এদের ডিস্টেন্সটা যদি r হয়, তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে ইন্টারাকশন এনার্জি এইটা যেটা, এইটা হবে হচ্ছে মাইনাস Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু r, এটাই হচ্ছে ইন্টারাকশন এনার্জি। হ্যাঁ, এইবার এটাই হবে ইন্টারাকশন এনার্জি, কারণ যেহেতু এটা অ্যাট্রাকশন প্লাস মাইনাসের মধ্যে, সেই জন্য এটা নেগেটিভ হবে এইভাবে। তাহলে যেখানে মানে এটা বেসিক্যালি কিন্তু কুলম্ব ফোর্স থেকে আসে। কুলম্ব ফোর্স F ইকুয়ালস টু Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু r স্কোয়ার।
তাহলে সেখান থেকে ইন্টারাকশন এনার্জি মানে এফ ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর, মানে এইটাই ইকুয়ালস টু আবার মাইনাস ডিভিডিআর, তাহলে সেখান থেকে ভি হুইচ ইজ দ্য ইন্টারাকশন এনার্জি সেইটা বার করলে এই যে এইটা আসবে, ঠিক আছে, এটা হয়। এইবার তাহলে ওয়্যার এপসিলনটা হচ্ছে absolute permittivity of the medium আচ্ছা, মানে হ্যাঁ অফ দ্য মিডিয়াম, এইটা বাকি তো ঠিক আছে। এটা মানে হচ্ছে আবার সেই এপসিলন 0 ইন্টু এপসিলন আর, এপসিলন ইকুয়ালস টু এটা মানে তো আবার এপসিলন 0 ইন্টু এপসিলন আর, যেখানে এপসিলন 0টা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম, যার ভ্যালুটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, এইটা ঠিক আছে। এইগুলো কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে একদম। আর এপসিলন আরটা হচ্ছে ওই রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এই ব্যাপারগুলো আছে, ঠিক আছে, এইগুলো আর এখানে লিখছি না, এত কিছু এগুলো তোমরা সব জানো। তার মানে এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ইন্টারাকশন এনার্জি এইটা কি দিয়ে বাড়বে, এটা প্রথমত বাড়বে হচ্ছে এই যত মানে কি চার্জের পরিমাণ যত বেশি হবে, মানে যত বেশি আর কি মানে Q1 Q2 যেটা আছে চার্জের পরিমাণ যত বেশি হবে বা কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন যত বেশি হবে তত হচ্ছে গিয়ে চার্জের পরিমাণ মানে তত বেশি বেশি, তো কনসেন্ট্রেশন বেশি মানে কি, তার মানে তত বেশি বেশি আয়ন ডিসোসিয়েট করছে, তার মানে চার্জের পরিমাণও তত বেশি বেশি হবে, মানে Q1 Q2 অ্যাজ এ হোল তত বেশি বেশি হবে, তার মানে তত ইন্টারাকশন এনার্জি বেড়ে যাবে। তাহলে সেখান থেকেই ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটিটা আসছে, এবং যত বেশি কনসেন্ট্রেটেড সলিউশন হবে তত বেশি মানে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি তত বেশি হবে। তাহলে মানে ইন্টারাকশন এনার্জি increases with the increase in charges of ions and with the concentration of the solution, এটা তাহলে এবং সেখান থেকে deviation from ideality will also increase, এটা হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আয়ন আয়ন ইন্টারাকশনের জন্য ওই মানে ডেভিয়েশন মানে বেসিক্যালি স্ট্রং ইলেকট্রোলাইট গুলো সবসময় মানে আইডিয়ালি বিহেভ করতে চায় না, সবসময় আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর এই আর একটা টার্ম মানে তাহলে যখনই আমি এবার আয়নিক সলিউশনে চলে আসলাম তখন এই আয়নিক সলিউশনকে বোঝার জন্য আর একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, হ্যাঁ আর একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম আছে যেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, আর একটা সেইটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ। মানে এইবার আমি কনভিন্সড হয়ে গেলাম যে ঠিক আছে আমি এবার আয়নিক সলিউশনে চলে আসলাম, প্রথম থেকে একটুখানি এতদিন যা পড়ে এসেছি সেটা রিক্যাপচুলেট করলাম, করে আয়নিক সলিউশন যদি চলে আসে তার জন্য আমাকে অ্যাকচুয়ালি কি কি ইউজ করতে হবে, কিভাবে আমি ক্যাটায়ন অ্যানায়নকে ধরে কেমিক্যাল পোটেনশিয়াল বা পার্শিয়াল মোলার গিভসফ্রি এনার্জি এগুলো বার করবো, সেই ব্যাপারগুলো বুঝে নিলাম, এবং কেন স্ট্রং ইলেকট্রোলাইট সবসময় আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করে যায়, যে কারণে এত কমপ্লিকেসি আসছে সেই জিনিসগুলো বুঝে নিলাম। এরপর আয়নিক সলিউশনে এসে গেলাম, এরপর তার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আর কিছু ইম্পর্টেন্ট ল পড়তে হবে যেগুলো দিয়ে আয়নিক সলিউশনকে বুঝতে হবে। তার মধ্যে একটা ওয়ান অফ দা আর একটা মানে হচ্ছে আর একটা প্রপার্টি বলতে পারো, সেটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ। এইটা দিয়ে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম আসে, প্রচুর কোশ্চেন আসে এটা দিয়ে, আয়নিক স্ট্রেংথ যেটাকে ক্যাপিটাল আই বা অনেক সময় মিউ দিয়েও দেখানো হয়। এবার এখানে যেহেতু আমি মিউ দিয়ে কেমিক্যাল পোটেনশিয়াল দেখাই আমরা, সেই জন্য আয়নিক স্ট্রেংথটাকে আই দিয়ে দেখাবো, ক্যাপিটাল আই। এটা
তাহলে আয়নিক স্ট্রেনটা কি বেসিক্যালি? এইটা হচ্ছে বেসিক্যালি ডেভিয়েশন ফ্রম ideality that arrives as a result of ion-ion interaction and can be quantitatively expressed by a measurable quantity called the ionic strength I of the solution, which is defined as আইটা কেমন দেখতে হয়? আইটা হচ্ছে সাম ওভার আই CI ZI স্কোয়ার। এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এইটা দিয়ে প্রচুর কোশ্চেন আসে। আয়নিক স্ট্রেনটাকে দেখতে হয় I ইকুয়ালস টু সাম ওভার আই CI ZI স্কোয়ার, হোয়ার ZI হচ্ছে চার্জ অফ দ্য ith আয়ন আর CIটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ith আয়ন। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই আয়নিক স্ট্রেনটা। এইটা তাহলে এইটা দেখা যাক, তাহলে এইটা তাহলে কিভাবে করবে। ধরো একটা নিউমেরিক্যাল প্রবলেম যদি আমি করি, ধরো যে বলছে যে find the ionic strength of the resulting solution containing 50 ml 0.1 normal aqueous solution of NaCl, 25 ml 0.1 normal aqueous solution of KNO3 and 25 ml 0.1 normal of aqueous solution of ইউরিয়া। এইটা বলেছে, ঠিক আছে। এইটার আয়নিক স্ট্রেন্থ বার করতে বলেছে। তাহলে কিসের বলেছে, যে NaCl এর 0.1 নর্মাল অফ NaCl অবশ্যই ডিসোসিয়েট করবে, 0.1 নর্মাল অফ KNO3 এটাও ডিসোসিয়েট করবে, আর 0.1 নর্মাল অফ ইউরিয়া। তাহলে এর টোটাল আয়নিক স্ট্রেন্থ কি হবে? I equals to C of Na plus Z of Na plus the square plus C of Cl minus Z of Cl minus the square plus C of K plus
z of k plus the square plus c of NO3 minus z of NO3 minus the square plus c of ইউরিয়া তো ডিসোসিয়েট করে না, z of ইউরিয়া the square, এইটা ঠিক আছে। এটা আচ্ছা, এইটা মানে কি, সি অফ এন এ প্লাস মানে কত, 0.1 নর্মাল। আচ্ছা, এইবার এবার এটা কিভাবে ডিসোসিয়েট করছে, এটাও জানতে হবে। এটা ডিসোসিয়েট করে Na প্লাস প্লাস Cl মাইনাস, মানে 1:1 হিসাবে ডিসোসিয়েট করে। KNO3 কিভাবে ডিসোসিয়েট করে, K প্লাস প্লাস NO3 মাইনাস, এটাও 1:1, মানে 1, এটাও 1:1। তার মানে এর কনসেন্ট্রেশন কি হবে, এর কনসেন্ট্রেশন হচ্ছে মানে 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 এটা 1:1 হিসাবে করে, তার মানে এর কনসেন্ট্রেশন হবে 1:0.1 নর্মাল, মানে 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 একটা থেকে, মানে এটা যদি একটাই আসছে, মানে যদি 1 মোল থেকে একটাই Na প্লাস পাওয়া যাচ্ছে, তার মানে এটা 0.1 ইন্টু একটাই Na প্লাস আসছে, তাহলে 1:0.1। এটা যদি ধরো সামহাউ যদি এটা ধরো H2SO4 হতো, তাহলে 2H প্লাস প্লাস SO4 মাইনাস হতো, তখন কিন্তু ওদের দুটো H প্লাস আসছে, তার মানে টোটাল কনসেন্ট্রেশন হতো 2:0.1। ঠিক আছে, সেই জন্য এইটা কিভাবে ডিসোসিয়েট করছে সেটা জানাটাও ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে হচ্ছে তাহলে এটা হবে হচ্ছে 0.1 ইন্টু 1 স্কোয়ার প্লাস সিএল মাইনাসটাও একই, একটাই, তার মানে 0.1 ইন্টু এটা কি -1 তার স্কোয়ার প্লাস এইটার ক্ষেত্রে কি হবে, 0.1ই বলেছে, একটাই 0.1 ইন্টু 1 স্কোয়ার প্লাস 0.1 ইন্টু -1 স্কোয়ার, আর এইটা তো জিরো হয়ে যাবে। এইটার তো চার্জ কি, মানে এটা তো অ্যাজ সাচ কোনো চার্জ নেই, ওটা চার্জটা তো জিরো চার্জ, তাহলে কনসেন্ট্রেশন যাই হোক এটা জিরো হয়ে যাবে। তাহলে এটা থেকে যা বেরোবে সেইটা তাহলে কি বেরোবে, এটা হচ্ছে গিয়ে 0.4, তাই তো। তাহলে এইভাবে কিন্তু আয়নিক স্ট্রেন বার করতে হবে। আয়নিক স্ট্রেন ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ভীষণই ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইবার তাহলে এই আয়নিক স্ট্রেন থেকে যেটা বলেছি যে এই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, এইটা নাকি এই আয়নিক স্ট্রেন থেকে কোয়ান্টিটেটিভলি বোঝা যায়। তাহলে আয়নিক স্ট্রেন্থের সাথে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটির সম্পর্কটা কি সেটা দেখা যাক। সেটাই হচ্ছে ডি বাই হাকেল বা ডি বাই হুকেল, আমাদের যেমন উচ্চারণ, যার যেমন উচ্চারণ, আমরা তো হুকেল উচ্চারণ করি, বাট আমি ওই বাইরে গিয়ে দেখেছি ওরা হাকেল উচ্চারণ করে, ডি বাই হাকেল বা ডি বাই হুকেল লিমিটিং ল। এটাই হচ্ছে ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, যেটা কি পড়লাম এতক্ষণ ধরে, যে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটির মেজারটা হচ্ছে RT ln গামা প্লাস মাইনাস, এইটা হচ্ছে বেসিক্যালি মানে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটির মেজার। যে কি পড়েছিলাম, যে ফর অ্যান electrolytic solution gamma plus minus or RT ln gamma plus minus is a measure of deviation from ideality। এটা পড়েছিলাম এতক্ষণ ধরে, সেই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন থেকে পড়ছি। 2 নম্বর বললাম যে আগেন আয়নিক স্ট্রেংথ I is also a measure of deviation from
আইডিয়ালিটি। তার মানে এটা কি ইমপ্লাই করছে, দেয়ার মাস্ট বি এ কানেকশন between ionic strength I and mean ionic activity coefficient, mean ionic activity coefficient gamma plus minus. This leads to the introduction of Debye-Hückel limiting law. এটা তাহলে Debye-Hückel limiting lawটা কি? সেইটা হচ্ছে log to the base 10 gamma plus minus equals to minus a into z plus z minus into root over I. এইটা 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 হচ্ছে Debye-Hückel লিমিটিং ল এর মানে লিমিটিং ল। এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ Debye-Hückel লিমিটিং ল। এটা where গামা প্লাস মাইনাস হচ্ছে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, আইটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ অফ সলিউশন। আচ্ছা, জেড প্লাস জেড মাইনাস চার্জেস অফ cation and anion রেসপেক্টিভলি। আচ্ছা, আর এটা কি? এ হচ্ছে এইটা হচ্ছে Debye-Hückel লিমিটিং ল কনস্ট্যান্ট। এর ভ্যালুটা হয় হচ্ছে মানে এর ভ্যালু আছে একটা, এর ভ্যালুটা হয় হচ্ছে at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 298 কেলভিনে এর ভ্যালুটা হয় হচ্ছে মানে 0.509 মানে টু দি n টু দি পাওয়ার মাইনাস হাফ, n টু দি পাওয়ার মাইনাস হাফ মানে নর্মালিটি, মানে বেসিক্যালি কনসেন্ট্রেশনের ইউনিট আর কি, ঠিক আছে? সেইটা এইটা মানে এইটা হয় ফর an aqueous solution at 298 কেলভিন টেম্পারেচার। এইটা হয় মানে রুম টেম্পারেচারে অ্যাকোয়াস সলিউশন, কোন একটা অ্যাকোয়াস সলিউশনের জন্য Debye-Hückel লিমিটিং কনস্ট্যান্ট যেটা সেইটা হয় হচ্ছে 0.509 এবং আমরা এই ভ্যালুটাই সবসময় ইউজ করব, কারণ দেখা যাবে যে যখনই Debye-Hückel লিমিটিং ল দেবে তখন মোটামুটি এরকম অ্যাকোয়াস সলিউশন 298 কেলভিনই বলে দেওয়া হবে এবং এটার মানে বিভিন্ন সলিউশন বিভিন্ন টেম্পারেচারের জন্য এটা ভ্যারি হতে থাকে, বাট আমাদের এটার ক্ষেত্রে আমরা মোটামুটি 0.509ই সব ক্ষেত্রে ইউজ করব। এবার এর ইউনিটটা কেন এরকম হলো, কারণ এটা খুব লজিক্যাল যে আমার কেন এরকম হচ্ছে, কারণ দেখো এখানে গামা প্লাস মাইনাস তো ইউনিটলেস,
তাহলে জেড প্লাস জেড মাইনাস ইউনিটলেস, তাহলে এর ইউনিটটা অবশ্যই আই এর ইউনিটের অর্ধেক হতে হবে। এবার আই এর ইউনিট কি, আই এর ইউনিটের মধ্যে আছে সিআই জেড আই স্কোয়ার, জেড আইটা তো ইউনিটলেস, তার মানে কনসেন্ট্রেশনের ইউনিটটাই আই এর ইউনিট, তাহলে সেইটার রুট আছে। তাহলে এটা ভীষণ লজিক্যাল যে ইউনিট অফ এ যেটা, সেটা বেসিক্যালি হবে হচ্ছে ইউনিট অফ শুধু আই না, মানে ইউনিট অফ শুধু আই না, যেহেতু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তার মানে এর ইউনিট হবে 1/√i, তার মানে ইউনিট অফ 1/√i মানে হচ্ছে n⁻⁻²। ঠিক আছে, এরকম একটা ইউনিট হবে। তাহলে সেই জন্য এটা এই টাইপের একটা ইউনিট হলো, এবং এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে এরকম হয় ই স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এরকম আর একটা এর মধ্যে আর কি এরকম কাপ্পা টাইপের কনস্ট্যান্ট থাকে বাই 8πε0 ইন্টু এপসিলন আর ইন্টু কেবি ইন্টু টি এরকম হয়, যেখানে এই কাপ্পাটা যেটা এইটাকে বলা হয়, এইটা হচ্ছে বেসিক্যালি মানে এইগুলার মানে এখানে আর কি না বললেই হতো, বাট আমি বলছি রেসিপ্রোকাল অফ ডি বাই স্ক্রিনিং লেন্থ। মানে এইগুলো আর এতটা এই দুটো লাইন ওদের না জানলেও হবে, মোট কথা এর ভ্যালু এইটা হয়। এই ব্যাপারগুলো আসে হচ্ছে আরো ওই হায়ার ইলেকট্রোকেমিস্ট্রি থেকে এই ব্যাপারগুলো আসে, এটা আমিও অত বেশি জানি না। ঠিক আছে, এইটা আচ্ছা। এইবার এখানে কথা হচ্ছে যে এর নাম লিমিটিং ল কেন হলো, এটা ডি বাই হুকের লিমিটিং ল বললাম, এইটা বলে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, বাকির পরটা পরের দিন বলবো, কারণ আজকে অনেকটাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার হচ্ছে লিমিটিং ল কেন হলো, এর নাম ডি বাই হুকের লিমিটিং ল কেন, তার কারণ হচ্ছে এটা লিমিটেড আপ টু আইডিয়াল সলিউশন। এটা শুধুমাত্র মানে আইডিয়াল সলিউশন বলছি, এটা শুধুমাত্র সাফিসিয়েন্টলি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রেই এটা ভ্যালিড, মানে আইডিয়াল না, সাফিসিয়েন্টলি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রেই এটা ভ্যালিড। সেই জন্য এটা ডাইলিউশনে লিমিটেড, মানে সাফিসিয়েন্টলি ডাইলিউট সলিউশন হলেই একমাত্র ডি বাই হুকের লিমিটিং লটাকে অ্যাপ্লাই করা যাবে। সেই জন্য এটাই এইখানে লিমিটেড, তাই এর নাম হচ্ছে ডি বাই হুকের লিমিটিং ল। তাহলে ওয়াই লিমিটিং ল, তার কারণ হচ্ছে this law is valid only when the solution is sufficiently dilute। এই জন্যই কিন্তু এর নাম লিমিটিং ল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা এমসিকিউ আসে। কেন লিমিটিং ল নাম হয়েছে, কারণ এই ইকুয়েশনটা ভ্যালিড একমাত্র যখন দ্য সলিউশন ইজ সাফিসিয়েন্টলি ডাইলিউট, এই জন্য এর নাম হচ্ছে লিমিটিং ল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানেই তার মানে লিমিটের ব্যাপার আছে, সাফিসিয়েন্টলি ডাইলিউট হলেই একমাত্র এইটা হচ্ছে। ঠিক আছে, এইবার তার মানে এখানে ওই লিমিট মানেই কোথাও একটা লিমিটেশন আছে, সেইটা আমরা পরদিন পড়বো। ঠিক আছে, আর একটু বলতে হতো, বাট আজকে অনেকটাই যথেষ্ট হয়ে গেছে। তো সেইটার মানে এইটার জন্য এবার বিভিন্ন আয়নের জন্য এর প্লট কেমন হবে, বাট এক্সপেরিমেন্টালি প্লট কেমন হয়, কেন এক্সপেরিমেন্টালি প্লট ওরকম হয়, সেইটার মধ্যেই এই লিমিটিং কথাটা লুকিয়ে আছে। তাহলে তার মানে কি মানে বেশি ডিটেলে পড়বো না, একদম ওপর পড়বো, পড়ে পরের এতে যাব, পরের টপিকে যাব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার বলো যে তোমাদের আজকের পড়া থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে কিনা বা অসুবিধা আছে কিনা।